ক্ষমা চাওয়ার নাটক করতে এসে ময়নার কাছে জব্দ হলো অয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না রুদ্রকে বলতে থাকে, আপনি কেমন আছেন ডাক্তারবাবু? তখনই রুদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ময়না, তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আপনি এখান থেকে চলে যান আপনি। তখনই রুদ্র বলতে থাকে, কেন ময়না, আমি তো তোমার পাশে থাকবো বলে এসেছি। তখন ময়না বলতে থাকে, না, কখন আবার কি হয়ে যাইব, তারপরে আবার আমার জন্য সম্মান যাইবো, সেটা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, সেই জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? তখনই ময়না বলতে থাকে, না না ডাক্তারবাবু, আমার জন্য তো আপনার অনেক অসম্মান হয়েছে, তাই আমি চাই না আপনার আর কোনো অসম্মান হোক। তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তোমার যদি কিছু হয়ে যায়? তখন ময়না বলতে থাকে, আমার কিছু হইয়া গেলেও আপনার কিন্তু তাতে সম্মান যাইব না। যা শুনে রুদ্রর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে রাগ করে চলে যেতে লাগলে ময়নার বাবা বলতে থাকে, জামাই তুমি যাও না। তখনই ময়না বলতে থাকে, না বাবা, ওনারে যাইতে দাও, ওনারে শুধু শুধু আটকায় রাখো না। তারপর রুদ্র রেগে সেখান থেকে চলে যায়। তারপরে ময়না কাঁদতে থাকে। তখন ময়নার বাবা বলতে থাকে, মারে, জামাইয়ের সাথে তুই কেন এমন করলি? তখন ময়না কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, আমি খানে ওনারে 2 খান কথা শুনাইছি, তাতে উনি রাগ করে উঠা চইলা গেল, আর উনি যে আমারে কতগুলো কথা শুনাইছে, তার জন্য কি আমি রাগ করতে পারি না? তখনই ময়নার বাবা ময়নাকে বলতে থাকে, না রে মা, কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তখন অবাক হয়ে সবাই ময়নার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রৌদ্র বাড়িতে যায়। তখন বাড়িতে গেলেই গিয়েই দেখে বড়মা দাঁড়িয়ে আছে। তখনই মায়ের কাছে গিয়ে রৌদ্রর দাঁড়িয়ে পড়ে। তখন বড়মা বলতে থাকে, কিরে রোদ, ময়নার কাছে গিয়েছিলি তাই তো? কি বললো ময়না? তখনই রৌদ্রর অবাক হয়ে তাকিয়ে থাকে ওর মায়ের দিকে। তখনই রৌদ্রের মা বলতে থাকে, আমি জানি তো, এত রাত করে নিশ্চয়ই তুই ময়নার কাছে ছুটে গিয়েছিলি। তখনই রৌদ্র বলতে থাকে, তোমার মেয়ে কতটা অভিমানী তুমি তো জানো মা, জেদি একটা। তখনই বড় মা বলতে থাকে, কি হয়েছে রোদ? তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা মা, আমি না হয় একটা ভুল করেছি, সেই জন্য কি আমি ক্ষমা পেতে পারি না ক্ষমা পেতে বলো? আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, তাহলে তোমার মেয়ে আমার সঙ্গে তার জন্য অভিমান করে থাকবে? তখনই বড়মা বলতে থাকে, শোন, ওনা অভিমান করেছে, অভিমান করাটা কি স্বাভাবিক নয়? আর তুইও তো ওর জন্য কষ্ট পাচ্ছিস, তাহলে রোদ বাবা ওর পাশে থাক, ওর পাশে গিয়ে দাঁড়া। তখন রৌদ্র বলতে থাকে, মা, ওর পাশেই তো আমি যেতে চেয়েছিলাম, ওর পাশে গিয়ে তো দাঁড়িয়েছিলাম, কিন্তু ও তো আমাকে ক্ষমা করলো না, ও আমাকে ফিরিয়ে দিল। তখনই বড়মা অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, সেই জন্য খুব রাগ হচ্ছে তাই না রে? তাহলে ময়নাকে যে তুই অবিশ্বাস করেছিলি, তাতে কি মেয়েটা রাগ হয়নি বলতো? তখনই রৌদ্রর অবাক হয়ে যায় ওর মায়ের কথা শুনে। তখন বড়মা বলতে থাকে, আচ্ছা রোদ, তুই ময়নাকে অনেক ভালোবাসিস, সেই জন্যই তোর এত কষ্ট লাগছে আমি জানি, আর মেয়েটাও তোকে অনেক ভালোবাসে, সেই জন্যই তো তোর ওপর অভিমান করে আছে, কিন্তু তুই এত ভালোবেসেও কেন হঠাৎ হঠাৎ মেয়েটাকে এরকম করে অবিশ্বাস করে, সেটাই তো আমি বুঝতে পারি না। তখন রৌদ্র বলতে থাকে, কি করবো মা বলো তো, আমার না রাগ হয়ে যায়, আমি না কোনো কিছু সহ্য করতে পারি না, মাথায় রাগ উঠে গেলে আর কোনো কিছু ভাবতেই পারি না, সেজন্য না হয় আমার ভুল হয়ে গেছে, তার জন্য ময়না আমাকে ক্ষমা করবে না? তখনই বড়মা বলতে থাকে, তুই চিন্তা করিস না বাবা, তুই দেখবি খুব শীঘ্রই সবটা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুই একদম চিন্তা করবি না। তখন রৌদ্র বলতে থাকে, কিন্তু মা, ময়না যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, সত্যি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, এই বলে রৌদ্রর কান্না করে দেয়। তখনই রৌদ্রের মা রৌদ্রকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না, ময়নার কিচ্ছু হবে না, ময়না হেরে যাওয়ার মেয়ে নয়। ওইদিকে দেখা যাবে ময়নারা সবাই বসে আছে। তখনই মৌসুমি হঠাৎ করেই অবস্থা খারাপ হতে থাকে। তখন ময়না বলতে থাকে, মৌসুমিদি তোমার কি হইলো? আচ্ছা মৌসুমিদি, তোমার আমি কইতাছি তো, তুমি বাড়ি চলে যাও, তোমার শরীরটা আরও বেশি খারাপ হইব। তখন মৌসুমি বলতে থাকে, না না ধানসিঁড়ি, আমি কোথাও যাব না, তোমার সঙ্গে আমি শেষটা না দেখে যাব না। তখন ময়না বলতে থাকে, মৌসুমিদি, আমি তো কাউরে কই নাই অনশন করতে আমার সাথে, তুমি কও তো তুমি কেন অনশনটা করতেছো? তোমার শরীরটা তো খারাপ হয়ে যেতেছে, তুমি প্লিজ আর জেদ করো না, তুমি বাড়ি ফিরে যাও। তখন মৌসুমি বলতে থাকে, ধানসিঁড়ি, আমি নিজের ইচ্ছে থেকে আমি তোমার সঙ্গে অনশন করছি, নিজের জন্য অনশন করছি, অন্যায়ের প্রতিবাদ করছি, আমি কিছুতে যাব না। এই বলে হঠাৎ করে মৌসুমি অজ্ঞান হয়ে যায়। তখনই সবাই মিলে মৌসুমির জন্য ছুটাছুটি করতে থাকে। তারপরে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে না আসায় মৌসুমিকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায় সবাই। ওইদিকে রিপোর্টারও সাথে সাথে নিউজ করতে থাকে। তখনই ময়নার বাবার কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, আমার জন্য মৌসুমি দিয়ে অসুস্থ হয়ে গেল, আমি তো কাউরে কই নাই যে আমার সঙ্গে অনশন করতে। তখন ময়নার বাবা বলতে থাকে, দেখ মা, তুই কাউরে কস নাই ঠিক আছে, কিন্তু সবাই নিজের থিকা তোর সাথে অনশন করতেছে,
তখন ময়না বলতে থাকে, বাবা আরও যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক তখনই প্রিন্সিপাল ছুটে আসে আর সে বলতে থাকে, ধানসিঁড়ি কী হয়েছে? তখন ময়না বলতে থাকে, স্যার মৌসুমীদি অসুস্থ হয়ে গেছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, ধানসিঁড়ি এখন যদি তুমি অসুস্থ হয়ে যাও, প্লিজ এরকম করো না। সবে মাত্র একজন অসুস্থ হয়েছে, পরে যদি আরও কেউ অসুস্থ হয় তার দায়ভার তুমি নিতে পারবে তো? তখনই ময়না বলতে থাকে, স্যার আমি তো কাউরে কই নাই আমার সঙ্গে অনশন করতে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, প্লিজ কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তখনই প্রফেসর সেন বলতে থাকে, সীমা, অজিত তোমরাও কিছু খায় লও। তখনই অজিত বলতে থাকে, না ধানসিঁড়ি না খেলে আমরা কিচ্ছু খাবো না। তখন প্রিন্সিপাল বলতে থাকে, দেখেছো ধানসিঁড়ি, তোমার জন্য ছেলে মেয়েগুলো অনশন করছে, তুমি প্লিজ কিছু খেয়ে নাও। তখনই ময়না বলতে থাকে, না স্যার আমি কিছুতেই অনশন ভাঙুম না, আমি আমার জায়গা থেকে এক চুলো নরম না। আপনারা কি কোনো কিছুই করতে পারলেন না? এখন যদি আমি সবটা মাইনা লই তাইলে অপরাধী আরও জোর পাওয়া যাব যে সে অপরাধ করতে পারবো। আমি কিছুতেই অপরাধের সাজা না দিয়া আমি কিছুতেই লড়ুম না। তখনই এই কথা শুনে প্রিন্সিপাল আর প্রফেসর সেন ভিতরে চলে যায়। তখনই সাংবাদিক এটা নিয়ে নিউজ করতে থাকে। তখন ওইদিকে প্রিন্সিপাল গিয়ে বলতে থাকে প্রফেসর সেনকে, এবার কিছু একটা পদক্ষেপ নিতেই হবে। তখন প্রফেসর সেন বলতে থাকে, স্যার আমরা কি করব? এই ধানসিঁড়ি আসার পর থেকেই কিন্তু এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। তখন প্রিন্সিপাল বলতে থাকে, না এবার আর বসে থাকলে চলবে না, এবার যদি ধানসিঁড়ি অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন আপনি? তারপরে দেখা যাবে প্রিন্সিপাল ম্যানেজমেন্টের লোককে ফোন করে। তখন ম্যানেজমেন্টের লোক বলতে থাকে, দেখুন এটা নিয়ে আপনার কোনো কিছু ভাবার দরকার নেই, অসুস্থ হোক না, একজন একজন করে অসুস্থ হোক, তারপরেও কিছু বদলানো যাবে না। তখন প্রিন্সিপাল বলতে থাকে, আপনি বুঝতে পারছেন আমার উপর সম্পূর্ণ চাপটা আসবে, তখন আমি কি করব? তখনই ম্যানেজমেন্টের লোক বলতে থাকে, আপনি এক কাজ করুন, 7 দিনের জন্য ছুটিতে চলে যান। তখন এই কথা শুনে প্রিন্সিপাল চমকে যায় আর বলতে, আপনি পাগল হয়ে গেছেন, এখন আমি ছুটি নেব? তখন তো সম্পূর্ণ চাপটা আমার উপর পড়বে। তখনই ম্যানেজমেন্টের লোক বলতে থাকে, দেখুন কিন্তু ম্যানেজমেন্টের রুলস তো বদলানো যাবে না। তারপরে দেখা যাবে যে কেউ এরকম অনশনে বসবে, পরীক্ষার নাম্বার বাড়ানোর জন্য অনশনে বসবে, সেটা তো হতে যাওয়া যায় না। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, কিন্তু কোনো একটা ব্যবস্থা ঠিক করতে হবে, কোনো একটা পদক্ষেপ নিতে হবে। তখনই ম্যানেজমেন্টের লোক বলতে থাকে, এখন একটাই উপায় আছে। এই বলে কিছু একটা বলে দেয় প্রিন্সিপালকে। অন্যদিকে দেখা যাবে ময়নারা সবাই বসে আছে। তারপরে অয়ন সেখানে আসে খাবার নিয়ে। তখন অজিত বলতে থাকে, ধানসিঁড়ি অয়ন। তখন অয়নকে দেখেই ময়না চমকে যায়। তখন অয়ন খাবার নিয়ে এসে ময়নার কাছে এসে বসে আর বলতে থাকে, প্লিজ ধানসিঁড়ি খেয়ে নাও, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনই প্রিন্সিপাল সেখানে চলে আসে। তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন সেটাকেও খবর বানাতে থাকে। ওইদিকে ধানসিঁড়ি অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে থাকে। তখন অয়ন বলতে থাকে, আমার তোমার উপর রাগ ছিল, তাই আমি এই কাজটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ময়না বলতে থাকে, আগের বারও তুমি ক্ষমা চেয়েছিলে, তাই অভিনয় ছিল সেটা, এবার? তখন অয়ন বলতে থাকে, না আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন প্রিন্সিপাল বলতে থাকে, ধানসিঁড়ি অয়ন তো তোমার কাছে ক্ষমা চাইছে, আর তাছাড়া একটা ছেলের জীবন এভাবে নষ্ট করে দেওয়া তো যায় না, তাই তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও, কিছু খেয়ে নাও। তখন ময়না বলতে থাকে, না আমার জায়গা থেকে আমি এক পাও নড়বো না। তখনই অয়ন ওর বাবার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, আপনি তো ধানসিঁড়ির কাছে ভগবান, আমি জানি আপনি বললে ও সব শুনবে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, হ্যাঁ আপনি একটু বুঝিয়ে বলুন, আপনি তো শিক্ষক, একটা স্টুডেন্টের জীবন নষ্ট করা তো আমাদের কাজ নয়। তখনই ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তখন ময়না বলতে থাকে, না বাবা আমি আমার জায়গা থেকে এক চুরো নড়বো না। আর তাছাড়া প্রিন্সিপাল স্যার আপনি তো আমার বেলায় ম্যানেজমেন্টের সঙ্গে কথা কন নাই, আমারই তো রাস্ট্রিকেট করতে চাইছিলেন, তাইলে অয়নের বেলায় নাই কেন? তখনই এই কথা শুনে প্রিন্সিপাল অবাক